আপনার মেয়ে নুসরাতকে দিয়ে গেলাম আপনার কাছে। যেদিন তাকে একজন প্রকৃত মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে পারবেন, সেদিন আমার বাড়ি দিয়ে আসবেন। এর আগে যদি কখনো আপনার মেয়ে আমার বাড়ির ত্রিসীমানায় পা রাখে, তাহলে তো জানেন আমি কি করতে পারি। একদমে কথাগুলো বলে কাব্য তার স্ত্রী নুসরাতকে শ্বশুরের কাছে রেখে শ্বশুর বাড়ি ত্যাগ করল। নুসরাতের বাবা জাফর মিয়া কথাগুলো দম বন্ধ করে শুনছিল, কারণ তার জবাব দেবার মতো কোনো ভাষা জানা নেই। কাব্য চলে যাবার পরে জাফর মিয়া নুসরাতের সামনে এগিয়ে গেল। ছল ছল নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে নুসরাতের ডান গালে একটা চর বসিয়ে দিলেন। এই প্রথম আদরের মেয়ের গালে হাত তুললেন। নিজেকে আর সামলে রাখতে পারলেন না। হাত কাঁপছে, বুক ফেটে কান্না পাচ্ছে। মন চাচ্ছে এই মুহূর্তে এই নিষ্ঠুর দুনিয়া ত্যাগ করতে। কখনো কল্পনাও করেনি তার আদরের মেয়ের গায়ে হাত তুলবেন। আজ এমন একটা দিন আসবে ভাবতেও পারেনি। সঙ্গে সঙ্গে নুসরাতের সামনে থেকে চলে গেলেন। বাসা থেকে বেরিয়ে সোজা দক্ষিণ পাড়ার কবরস্থানের দিক এগিয়ে চললেন, যেখানে তার প্রিয় মানুষটি চিরনিদ্রায় আছেন। মন খারাপ করলে বা কষ্ট পেলে ছুটে চলে আসেন এই স্থানে। এখানে এসে প্রিয় মানুষটির কবরের পাশে কিছুক্ষণ সময় কাটালে মন ভালো হয়ে যায়। নুসরাতের বয়স যখন 6 বছর, তখনই এই মানুষটি স্বার্থপরের মতো সবাইকে একা করে পরপারে পাড়ি জমান। জাফর মিয়া ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করে আসছেন। বাবা মা মারা যাবার পর সংসারের হাল তাকেই ধরতে হয়, কারণ সে ছিল সংসারের বড় সন্তান। হুট করেই একদিন ভালোবেসে ফেলে রহিমা খাতুন নামের একটা মেয়েকে। বিয়ে করে বেশ সুখেই কাটতে থাকে তার দিনগুলো। ভেবেছিল এই বুঝি তার দুঃখ কষ্ট মুছে গেল, কিন্তু না। নুসরাতের জন্মের 6 বছরের মাথায় রহিমা খাতুনও তাকে নিঃস্ব করে চলে যান। কবরের পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন জাফর মিয়া। আজ তার মন চাচ্ছে কবরের ভিতরে থাকা মানুষটিকে টেনে উপরে তুলতে। মন চাচ্ছে নুসরাতের নামে বিচার দিতে। সে থাকলে হয়তো আজ নুসরাতের জন্য এত অপমান হতে হতো না। তারপর কবরের মাথার দিকে এসে হাঁটু গেড়ে বসে পড়লেন। চোখের পানি মুছতে মুছতে মিনমিন করে বলতে লাগলেন, ভেবেছিলাম মেয়েটি তোমার মতোই হবে, তোমার মতো আদর্শবান হবে, তোমার মতো দয়ালু হবে, কিন্তু না, মেয়েটি সম্পূর্ণ ভিন্ন হয়েছে। তাকে আমি পারিনি নিজের মতো করে মানুষ করতে, পারিনি তোমার চরিত্র তার ভিতর প্রবেশ করাতে। তবে ভেবো না যেন রহিমা, আমি তাকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে দুর্বলতা দেখিয়েছি। আমি কিন্তু আমার সাধ্য অনুযায়ী তাকে মানুষ করতে চেষ্টা করেছি। কিন্তু সবাই মনে করে আমি আমার মেয়ে নুসরাতকে শাসন করিনি, তাকে আমি স্বাধীনতা দিয়ে মাথায় তুলে রেখেছি। হ্যাঁ, স্বাধীনতা আমি দিয়েছি, তবে সেটাই একজন আদর্শবান নারীর মতো করে। আচ্ছা রহিমা, তোমারও কি তাই মনে হয়? থাক, বলতে হবে না। তুমি তো কথাই বলতে পারো না এই দীর্ঘ 15 বছর ধরে। জাফর মিয়া কথাগুলো বলে উঠে দাঁড়ালেন। আশেপাশে তাকিয়ে দেখলেন কেউ তার পাগলামি দেখে ফেলল কিনা। সে তার মনের শূন্যতা পূরণ করতে এমন আচরণ করে রহিমা খাতুনের কবরের পাশে বসে। এটা কেউ দেখলে নিশ্চিত তাকে পাগল বলবে, এটা সে জানে। আজ একটু বেশিই কথা বলেছে রহিমা খাতুনের সঙ্গে, তাই চারপাশে একটু চোখ বুলিয়ে নিল। আকাশে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বৃষ্টি হবে। রহিমা খাতুন বেঁচে থাকতে তারা বৃষ্টিতে ভিজে অনেক স্মৃতি তিলে তিলে গড়ে তুলেছিল। রহিমা খাতুন মারা যাবার পর থেকে আর কোনোদিন জাফর মিয়া বৃষ্টির ছোঁয়া তার শরীরে স্পর্শ করায়নি। দূরে, বেশ দূরের গাছপালাগুলো গোলা হয়ে আসছে, মনে হচ্ছে কুয়াশাতে ঢেকে যাচ্ছে। জাফর মিয়া বুঝে ফেলেছে ওটা কুয়াশা না, ওটা বৃষ্টি তার দিকে ধেয়ে আসছে। কবরের দিকে তাকিয়ে আবার বললেন, বৃষ্টি আসছে রহিমা, আজ আর তোমাকে সময় দিতে পারবো না, ভালো থেকো। কথাটা বলে একটা মুচকি হাসি দিলেন। মুখে হাসি থাকলেও অন্তরে তার কষ্ট দুঃখ জমাট বেঁধে আছে। রহিমা খাতুন বেঁচে থাকতে একদিন শুধু বলেছিল, কখনো বিদায় নেওয়ার সময় যেন হাসি মুখে বিদায় নেয়। সেই থেকে জাফর মিয়া বিদায় নেবার সময় হাসি মুখে বিদায় নেয়, শত কষ্ট দুঃখ থাকলেও। ওদিকে নুসরাত রুমের দরজা লাগিয়ে বসে আছে। কিছুক্ষণ আগের ঘটনা তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। যে বাবা কখনো তাকে একটা বেশি কথা পর্যন্ত বলে না সহজে, আজ সেই বাবা কিনা তাকে মারলো। কাব্য যখন তার বাবাকে বেশি কথা বলছিল, তখন তার মন চাচ্ছিল কাব্যর গালে টেনে একটা চর মারতে, কিন্তু তার বাবা সেখানে থাকার কারণে সে এই কাজটা করতে পারেনি। সে জানে স্বামীর গায়ে হাত তোলা মহাপাপ।
তবুও সে কখনো কাব্যকে ছাড় দিয়ে কথা বলে না। সে যখন রেগে যায় তখন আশপাশ তার খেয়াল থাকে না। নিজের এই রাগ বদমেজাজ তার কতটা ক্ষতি করছে সে জেনেও এই রাগ কন্ট্রোল করে না। কন্ট্রোল করে না বললে ভুল হবে, সে আগে অনেকবার চেষ্টা করেও ব্যর্থ। তাই এখন আর ওসব নিয়ে ভাবে না। তার মাথায় এখন একটাই কথা ঘোরে, আর তা হলো তার বিরুদ্ধে কেউ গেলে তার প্রতিবাদ করতে হবে। তাতে যদি তার জীবনও চলে যায় তবুও সে থেমে থাকবে না। বাবাকে করা অপমান আর সইতে পারছে না। মন না চাইলেও বারবার সেই দৃশ্যটা তার চোখে ভেসে উঠছে। তার মনে বারবার একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কাব্য তার সম্পর্কে বাবার কাছে না বললেই পারতো। কি দরকার ছিল একটা মেয়েকে তার বাবার কাছে দোষী করার? তাছাড়া সে তো তেমন দোষের কিছু করেছে বলে মনে পড়ছে না। আজ সকালবেলা তাকে যখন কাব্য এখানে নিয়ে আসে তখন কাব্যকে অনেকবার প্রশ্ন করেছিল তাকে কেন তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কাব্য কোনো উত্তর দেয়নি। অনেক ভেবেও এর উত্তর খুঁজে পাচ্ছে না নুসরাত। তখন হঠাৎ তার মনে পড়ল গতকাল বিকেল বেলার কথা। নুসরাত গতকাল বিকেল বেলা রাসেলের সঙ্গে মার্কেটে গিয়েছিল। তাহলে কাব্য কি তাদেরকে একসাথে দেখে ফেলেছে নাকি? যদি এটাই কারণ হবে তাহলে কাব্য তাকে সরাসরি জিজ্ঞেস করতে পারত, কিন্তু সেটা না করে তাকে তার বাবার বাড়িতে দিয়ে গেল। এদিকে কাব্য নুসরাতকে তার বাবার বাড়ি রেখে নিজের বড় বোন নাহিদার বাসায় চলে আসছে। নাহিদা কাব্যকে হঠাৎ দেখে বেশ চমকে যায়। কিরে ভাই, তুই হঠাৎ করে এখানে? এমনি, তোদের কথা খুব মনে পড়ছিল, তাই চলে আসলাম। নাহিদা তখন কাব্যকে পেয়ে খুব খুশি হলো। কতদিন পর ভাইটাকে দেখেছে। তারপর কাব্যকে ঘরে ঢুকিয়ে দরজা লক করতে করতে বলল, নুসরাত কোথায়? ওকে আনলি না যে? কাব্য তখন একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলল, নুসরাত ওর বাবার বাড়ি আছে। ওর কথা বাদ দে। দুলাভাই কোথায়? আর আমার মিমি মামুনি কোথায়? তোর দুলাভাই ব্যবসার কাজে শহরের বাইরে আছে, আর মিমি তো স্কুলে। কাব্য আসার সময় মিমির জন্য কিছু চকলেট কিনে নিয়ে এসেছিল। সেগুলো পকেট থেকে বের করে টেবিলের উপর রাখতে রাখতে বলল, মিমির জন্য চকলেট আনলাম, এগুলো ওকে দিস। আমি চলে গেলাম। চলে যাবি মানে? মাত্রই তো আসলি। তাছাড়া কতদিন পর আসলি? কয়দিন থাকবি, তারপর যাবি? নাহিদা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। কাব্য তখন বসা থেকে দাঁড়িয়ে বলল, না আপা, আজ আর থাকতে পারছি না, অন্য একদিন এসে থাকবো। নাহিদা তখন কাব্যর হাত টেনে আবার বসিয়ে দিল। কোথাও যেতে পারবি না তুই, আগে কয়দিন এখানে বেরাবি, তারপর। আর তাছাড়া নুসরাতও তো বাসায় নেই, একা একা বাসায় বসে কি করবি? তার চেয়ে বরং এখানে থাক, নুসরাত আসলে তখন চলে যাস। কিন্তু আপা। কোনো কিন্তু নেই, আমি তোর বড় বোন, যা বললাম তাই। আসলে কাব্যর মূল উদ্দেশ্যই ছিল নাহিদা আপার এখানে থাকার, সেই কারণেই এখানে আসছে। কিন্তু অনেকদিন পরে এভাবে হুট করে এসে থাকাটা খারাপ দেখায়। তাছাড়া নাহিদা আপা তো অন্যের সংসার করে, এসব ভেবেই চলে যেতে চেয়েছিল, কিন্তু নাহিদা আপার জোরাজুরিতে থাকতে হলো। ওদিকে জাফর মিয়ার শরীর বৃষ্টির পানিতে ভিজে গেছে। সে এই 15 বছর থেকে বৃষ্টি এড়িয়ে আসছে, আজ সেই বৃষ্টি তাকে ভিজিয়ে দিল। তার প্রচণ্ড রাগ হচ্ছে নিজের উপরে। বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে শরীরের ভেজা শার্ট খুলতে লাগলেন, আর নুসরাতকে ডাকতে লাগলেন শরীর মোছার গামছা দিয়ে যাবার জন্য। বেশ কয়েকবার ডেকেও নুসরাতের সাড়া পেলেন না। তাই কিছুক্ষণ অপেক্ষা করার পরে ভেজা অবস্থায় ঘরে ঢুকলেন, কিন্তু রুমের সামনে গিয়ে দেখলেন দরজা ভিতর থেকে লক করা। তারপর দরজায় নক করতে লাগলেন, আর নুসরাতের নাম নিয়ে জোরে জোরে ডাকছেন। তখন কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে রুমের দরজা জোরে ধাক্কা দিয়ে লক ভেঙে ফেললেন। তারপর রুমে ঢুকে যা দেখলেন তা সে কল্পনাও করতে পারেননি। নুসরাত গলায় ওড়না পেঁচিয়ে পাখার সাথে ঝুলে আছে। দৌড়ে গিয়ে নুসরাতের পা ধরে উঁচু করে রাখলেন। তারপর চিৎকার শুনে আশেপাশের সবাই চলে আসলো। নুসরাতকে নামিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া হলো। নুসরাতকে নামিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া হলো। হাসপাতালে এসে নুসরাতের বাবা কাব্যকে ফোন করে বিষয়টা জানিয়ে দিল। তখন কাব্য মাত্র খাবার টেবিলে বসবে, আর তখনই তার কাছে ফোন কল আসে। এমন একটা সংবাদ শোনার পর কাব্য খাবার টেবিলে বসার শক্তিটুকু হারিয়ে ফেলল। তারপর নাহিদা আপাকে কিছু না জানিয়ে হাসপাতালের দিকে ছুটল। নাহিদা আপা খাবার নিয়ে এসে কাব্যকে পেল না। বেশ কয়েকবার ফোন করার পর অপর পাশ থেকে কেউ একজন ফোন ধরলো। নাহিদা আপা একটু অবাক হলেন, কারণ কণ্ঠটা কাব্যর না। কিন্তু কাব্য তো মাত্রই এখানে ছিল। এতটুকু সময়ের ভিতর কোথায় চলে গেল? ফোনের অপর পাশেই বা কে? একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন আপনি? আর কাব্য কোথায়?
কিন্তু বিপরীত পাশ থেকে কোনো উত্তর পেলেন না। তাই আবার জিজ্ঞেস করলেন, কি হলো, কথা বলুন, কে আপনি? যার ফোন তার কাছে দিন। কিন্তু এবারও কোনো উত্তর মিলল না। ফোনের লাইনটা কেটে দিল। বাসা থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলেন। আশেপাশে তাকিয়ে কাব্যকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও কাব্যকে দেখতে পেলেন না। তার রুমে এসে আবার কল দিল কাব্যকে। এবার অপর পাশ থেকে একটা মেয়ে বলল, দুঃখিত, এই মুহূর্তে আপনার ডায়ালকৃত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব না। নাহিদা আপার চিন্তা ক্রমাগত বাড়তে লাগলো। কোথায় গেল? ফোন ধরলো কে? এখন আবার বন্ধু বলছে, মাথায় কাজ করছে না, কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ তখন কলিং বেল বেজে উঠল। কলিং বেলের আওয়াজে নাহিদার বুক কেঁপে উঠল। দৌড়ে গিয়ে দরজা খুলে দিলেন। মিমি এসেছে স্কুল থেকে। রুমে ঢুকতে ঢুকতে মিমি জিজ্ঞেস করলো, মা, তোমাকে কেমন চিন্তিত মনে হচ্ছে? নাহিদা তখন কিছু না বলে দরজা লাগিয়ে দিয়ে সোফার উপর বসলেন। মিমি ঘাড় থেকে স্কুলের ব্যাগ রেখে তার মায়ের কাছে এসে বলল, মায়ের ঘাড়ে মাথা রেখে আবার জিজ্ঞেস করলো, কি হলো মা, চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? তোর মামা এসেছিল। কাব্য মামার কথা শুনে খুশিতে মিমি লাফ দিয়ে উঠে দাঁড়ালো। কোথায় মামা? লাফালাফি করিস না, এখানে চুপ করে বস। মিমির হাসি মুখটা সাথে সাথেই অন্ধকার হয়ে গেল। কিছু একটা হয়েছে, এটা মিমি বুঝতে পেরেছে। মা, কি হয়েছে বলবে? তারপর নাহিদা শুরু থেকে সব কিছু খুলে বলল। মিমিও বেশ চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ নীরবতা পালন করে মাকে বুঝ দেওয়ার জন্য বলল, মামা হয়তো রাস্তায় কোনো কাজে গিয়েছে, সময় হলে ঠিকই চলে আসবে, তুমি চিন্তা করো না তো মা। ওদিকে জাফর মিয়া হাসপাতালের বারান্দায় একটা ব্রেঞ্চের উপর চুপ করে বসে আছে। চিৎকার করে কান্না না করলেও তার চোখ বেয়ে পানি পড়েই যাচ্ছে। মনে হয় কেউ সুই দিয়ে তার চোখ ছিদ্র করে দিয়েছে। তার আশেপাশে অনেকেই আছে। কেউ কেউ তার কষ্টে দুঃখ প্রকাশ করছে, আবার কেউ কেউ নুসরাতের জন্য দুঃখ প্রকাশ করছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার তাদের দিকে এগিয়ে আসলেন। ডাক্তারকে দেখে জাফর মিয়া দৌড়ে ডাক্তারের সামনে আসলো। ডাক্তার একটা মুচকি হাসি দিয়ে বলল, আল্লাহ আপনাদের উপর রহম করেছেন। ফাঁসটা তেমনভাবে লাগেনি। আর একটু দেরি করলে হয়তো আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হতো না। এখন সে সুস্থ আছে, তবে ঘাড়ে আঘাত লেগেছে খুব। ডাক্তারের কথা শুনে জাফর মিয়া খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরলেন। এদিকে রাসেল খোঁজ পেয়ে হাসপাতাল ছুটে চলে আসে। সম্পূর্ণ হাসপাতালে খুঁজতে খুঁজতে অবশেষে নুসরাতের খোঁজ পেল। জাফর মিয়া নুসরাতের মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। সে জানে তার মেয়ে ভুল করেছে, অপরাধ করেছে, তবুও সন্তান তো, তাই ফেলে দিতে পারেন না। এত কিছুর পরেও আদরে কমতি রাখলেন না। হঠাৎ খেয়াল করলেন তার পাশে রাসেল দাঁড়িয়ে আছে। রাসেলকে দেখার সঙ্গে সঙ্গে তার শরীর জ্বলে উঠল। রুম থেকে বেরিয়ে গেলেন জাফর মিয়া। অন্য কোনো সময় হলে হয়তো রাসেলকে বকাঝকা করতেন, কিন্তু আজ নুসরাত অসুস্থ থাকার কারণে কিছুই বললেন না। বললে হয়তো নুসরাত কষ্ট পেতে পারে। মৃত্যুর পর থেকে ফিরে এসেছে তার মেয়ে, তাই আর কষ্ট দিতে চান না। রাসেল নুসরাতের বাবাকে দেখে একটু বিভ্রান্ত বোধ করলো। তিনি রুম থেকে চলে যাবার পর রাসেল নুসরাতের একদম পাশে গিয়ে দাঁড়ালো। নুসরাতের দিকে তাকিয়ে একটা হাসি দিল। নুসরাত রাসেলকে দেখে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। নুসরাতের মন চাচ্ছে রাসেলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে, মন চাচ্ছে চিৎকার করে রাসেলকে অপমান করতে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তখন রাসেল আরও পাশে এসে দাঁড়ালো। নুসরাত তখন ভাঙা ভাঙা সুরে ফিস ফিস করে বলল, তুমি আমার সামনে থেকে চলে যাও। রাসেল এই কথাটা শুনে বেশ অবাক হলো, কারণ এমন একটা কথা সে নুসরাতের কাছ থেকে আশা করেনি। তখন ব্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তুমি এমন করছো কেন? রেগে আছো মনে হয় আমার উপর? আমি এখন কথা বলতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ রাসেল, তুমি চলে যাও আমার সামনে থেকে। রাসেলের অবাকের মাত্রা ধীরে ধীরে বাড়ছে। নুসরাতের প্রতিটা কথা তাকে অবাক করতে বাধ্য করছে। আচ্ছা, আমার অপরাধটা কি? শুধু এটুকু বলো। নুসরাত ঘাড় নাড়াতে পারছে না। অনেক কষ্টে অন্য দিক ফিরে বলল, তোমার কোনো অপরাধ নেই। প্লিজ, তুমি এখান থেকে চলে যাও রাসেল। আমার আর সহ্য হচ্ছে না। রাসেল আর নিজেকে সামলে রাখতে পারল না। প্রচণ্ড রাগ লাগছে। মন চাচ্ছিল নুসরাতের গালে টেনে একটা চড় মারতে, কিন্তু এটাই এখন কিছুতেই সম্ভব না। তাই রাগটাকে কন্ট্রোল করার জন্য পাশে থাকা চেয়ারটায় জোরে একটা লাথি মেরে রুম থেকে বেরিয়ে যায়।
শব্দ পেয়ে জাফর মিয়া এগিয়ে আসে রুমের দিকে। রাসেল মাথা নিচু করে বেরিয়ে গেল। জাফর মিয়া চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর নুসরাতের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? নুসরাত কোনো কথার জবাব দিল না। তার চোখ বেয়ে শুধু পানি পড়ছে, কান বেয়ে চোখের পানি গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে। জাফর মিয়া আবার জিজ্ঞেস করলেন, কি হলো? চুপ করে আসিস যে? নুসরাত এবারও চুপ করে রইল, কোনো উত্তর দিল না। জাফর মিয়া নিজের মেয়ের চোখের পানি সইতে পারলেন না। তাই রুম থেকে বেরিয়ে হাসপাতালের বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে রইলেন। নুসরাত উপরের সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তার মাথা বরাবর সোজা একটা পাখা ঘুরছে ধীরে ধীরে। পাখা ঘোরা দেখতে দেখতে নুসরাত হারিয়ে গেল 3 বছর পিছনের স্মৃতিতে। সকালবেলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নুসরাত। উদ্দেশ্য কলেজে যাবে, তাই রিকশার জন্য অপেক্ষা করছে। চারপাশে কড়া রোদ, গা পুড়ে যাবার উপক্রম। বেশ কিছুক্ষণ রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে গেল। তাই আর কিছু না ভেবে হাঁটা শুরু করলো। কিছু দূর যাবার পর হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে আসলো। আকাশে কালো মেঘ জমেছে, বৃষ্টি হবে। প্রচুর গরম পড়েছে। বৃষ্টি আসছে ভেবে একটু খুশি হলেও আবার চিন্তায় পড়ে গেল। তার কাছে ছাতা নেই, ভিজে ভিজে তো কলেজে যাওয়া সম্ভব না। তাছাড়া অনেক দেরি করে ফেলেছে। এসব ভাবতে ভাবতে বৃষ্টি শুরু হয়ে গেল। আশেপাশে তাকিয়ে একটু ছায়া খুঁজতে লাগলো। কোথায় গিয়ে দাঁড়াবে? হঠাৎ পিছন থেকে কেউ একজন তার মাথার উপর ছাতা ধরলো। নুসরাত বেশ চমকে উঠল। পিছন ফিরে তাকিয়ে দেখে তাদের এলাকার বখাটে ছেলেদের ভিতর একজন, নাম রাসেল। তবে আজ রাসেলকে দেখে মনে হয় না সে বখাটে, মনে হচ্ছে সে আজ আদর্শবান একজন পুরুষ। এভাবে প্রায় তাদের রাস্তায় দেখা হতো, কথা হতো। দিন দিন তাদের সম্পর্কটা ভালোর দিকে যেতে লাগলো। আগে যে ছেলেটাকে দেখলে নুসরাত মুখ ঘুরিয়ে চলে যেত, আজ সেই ছেলেটাকে একদিন না দেখলে ভালো লাগে না। ধীরে ধীরে একে অপরকে ভালো লাগতে শুরু করে। আর এই ভালো লাগা থেকে শুরু হয় ভালোবাসা। নুসরাতের বাবা তাদের এই সম্পর্ক কখনো মেনে নিবে না। তাই তারা গোপনে বিয়ে করে ফেলে। বিয়ে করার কয়েক মাস পরেই নুসরাতের বাবা জাফর মিয়া বুঝতে পারে তার মেয়ের চলাফেরা ইদানিং ভালো না। তাই ছেলে খুঁজতে থাকে এবং পেয়েও যায় কাব্যকে। তারপর কাব্য সম্পর্কে নুসরাতকে বললে সে সোজা না বলে দেয়। জাফর মিয়া হার্টের রুগী, একদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। আর সেই সুযোগে একটু চালাকি করে নুসরাতকে এই বিয়েতে রাজি করান। বাবার সুস্থতার কথা ভেবে নুসরাত কাব্যকে বিয়ে করতে রাজি হয়ে যায়। রাসেল যখন এই বিষয়টা জানতে পারে, তখনই নতুন একটা সমস্যার সৃষ্টি হয়। রাসেল নুসরাতকে বাধা দিতে থাকে এই বিয়ে না করার জন্য। রাসেল বারবার বলতে থাকে তাদের বিষয়ে তার বাবাকে জানাতে। কিন্তু নুসরাত তার বাবাকে তাদের গোপনে বিয়ে করার কথা কিছুতেই জানাতে চাচ্ছিল না। সে মনে করছে তার বাবা অসুস্থ। এমন অবস্থায় যদি তাদের বিয়ের কথা তাকে জানায়, তাহলে সমস্যা বাড়া ছাড়া কমবে না। তাই রাসেলের কথা পাত্তা না দিয়েই কাব্যকে বিয়ে করে ফেলে। রাসেল তখন নিজেকে অপদার্থ মনে করতে থাকে। তার ভিতর একটা প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তার চিন্তাধারা পাল্টে যায়, যার জন্য বখাটেদের খাতা থেকে নিজের নাম কেটে খারাপ পথ থেকে সরে গিয়ে আজ ভালো পথে এসেছে। সেই কিনা তার নিজের স্বার্থ দেখছে। বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছে না রাসেল। তবুও মাঝে মধ্যে নুসরাতের সাথে দেখা সাক্ষাৎ হয়। নিজে কতটুকু ভালো আছে, কতটুকু সুখ শান্তিতে আছে, সেটা নুসরাতকে বোঝাতে চায়। নুসরাত বুঝতে পারে, কিন্তু জানে না। আর বুঝতে পারলেও হয়তো প্রকাশ করে না, কারণ প্রকাশ করার পথ বন্ধ হয়ে গিয়েছে। তারপর হঠাৎ নুসরাতের বাবা জাফর মিয়া নুসরাতের পাশে এসে দাঁড়ান। নুসরাত চোখ ঘুরিয়ে এক পলক দেখে আবার চোখ বুজে ফেলে। জাফর মিয়া নুসরাতের মাথার পাশে এসে বসলেন। কাপা কাপা হাতটা মাথার উপর রাখলেন আর বললেন, মা, একটা কথা জিজ্ঞেস করব? নুসরাত চোখ মেলে তাকালো। হ্যাঁ সূচক মাথা নাড়ল। তুই গলায় ফাঁস দিতে গেলি কেন? নুসরাত কোনো জবাব দিল না, চুপ করে রইল। জাফর মিয়া তখন আবার বলতে লাগলেন, আমি কি তোকে কখনো কষ্ট দিয়েছি? আদর ভালোবাসায় তো কখনো কমতি রাখিনি। তোর ইচ্ছার প্রাধান্য দিয়েছি সব সময়, কখনো কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি তোর ইচ্ছেগুলো পূরণ করার। আমি জানি তুই কাব্যর সাথে থেকে সুখে নেই। কাব্যর মতের সাথে হয়তো তোর কোনো মতের মিল নেই। তাই বলে এত বড় ভুল সিদ্ধান্ত বেছে নিবি? কেন করতে গেলি এই কাজটা? নুসরাত কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা, তোমার ধারণা ভুল। তুমি যেটা ভাবছো আমি সেটার জন্য এই ভুল সিদ্ধান্ত নেইনি। অন্য একটা কারণ ছিল। জাফর মিয়া একটু অবাক হলেন। অন্য কোনো কারণ কি হতে পারে এটা তার মাথায় ঢুকছে না। অন্য একটা কারণ কি ছিল? নুসরাত অন্যদিক মাথা ঘুরিয়ে জবাব দিল,
এটা তোমাকে বলতে পারবো না বাবা। জাফর মিয়া আর কোনো প্রশ্ন করলেন না, সোজা রুম থেকে বের হয়ে গেলেন। এদিকে কাব্য কোথায় আছে সে নিজেও জানে না। একটা চেয়ারের সাথে তাকে বেঁধে রাখা হয়েছে, চাইলেই সে উঠতে পারবে না। কারা বা কে তাকে এখানে এনেছে তার কিছুই জানে না। তবে তার উদ্দেশ্য এখন একটাই, এখান থেকে ফিরে যেতে হবে। যে করেই হোক নুসরাতকে দেখতে হাসপাতালে আসার সময় চারজন লোক মিলে তাকে টেনে একটা গাড়িতে তোলে, সাথে সাথে চোখ বেঁধে ফেলে। তারপর এই রুমে নিয়ে এসে বন্দি করে রাখে। মোবাইল ফোন, টাকা, মানিব্যাগ সব কিছু ছিনিয়ে নেওয়া হয় তার কাছ থেকে। হঠাৎ একটা লোক তার সামনে এসে ছোট্ট একটা কাশি দেয়। চোখ বাঁধা থাকার কারণে লোকটাকে দেখতে পারলো না। তারপর লোকটাই একটানে কাব্যর চোখের বাঁধন খুলে ফেলে। কাব্য চোখ মেলে তাকিয়ে যাকে দেখলো তা সে কল্পনাও করেনি কখনো। রাসেল তার সামনে দাঁড়িয়ে আছে। রাসেল, তুমি? রাসেল পাশ থেকে একটা চেয়ার টেনে নিয়ে কাব্যর সামনে বসলো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট জ্বালালো। সিগারেট টানতে টানতে বলল, হ্যাঁ ভাই, আমি। তুমি আমাকে এখানে এনেছো কেন ভাই? আচ্ছা, আপনার কি মনে হয় আপনি খুব চালাক? জানেন না চোরের উপরও বাটপারি চলে? কথাটা শুনে কাব্য কিছুটা অবাকই হয়, কারণ এসব কথার অর্থ একটু বুঝতে পারছে না। আসলে রাসেল তাকে কি বোঝাতে চাইছে। আমি তোমার কথা আর কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাও সরাসরি বলো। আর আমাকে এখানে ধরে আনার মানে কি? সব বলবো। তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বলো, কি জানতে চাও? আপনার সাথে আমার কতদিনের সম্পর্ক? নুসরাতের সাথে আমার বিয়ে হবার কয়েক মাস পর থেকেই তোমার সাথে আমার সম্পর্ক। রাসেল তখন সিগারেটে একটা টোকা দিয়ে ছাইগুলো নিচে ফেলে পা দিয়ে ডলছে। কিছুক্ষণ ছাইগুলো নিয়ে খেলা করে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আমার সম্পর্কে কি কি জানেন? কাব্য একটু বিরক্ত হলো। মূল কথা না বলে অপ্রয়োজনীয় কথা জিজ্ঞেস করছে। একটু কর্কশ কণ্ঠেই বলল, এগুলো কোনো প্রশ্নের ভিতর পড়ে না রাসেল। তুমি যে প্রশ্নগুলো করছো সেগুলো বাচ্চাদের প্রশ্ন। তুমি বরং এটা বলো, আমাকে এখানে কেন এনেছো? রাসেল তখন হাসতে হাসতে বলল, আমি বাচ্চাদের মতো প্রশ্ন করছি? হ্যাঁ, তুমি বাচ্চাদের মতোই প্রশ্ন করছো। উত্তেজিত হবেন না ভাই। আমি যে প্রশ্নগুলো করছি সেগুলোর সোজাসুজি উত্তর দেন। আপনারও ভালো হবে এবং আমার জন্যও ভালো হবে। কাব্য তখন খুব বিরক্ত বোধ করছে, কিন্তু কিছুই করার নেই, কারণ সে রাসেলের জিম্মায় বন্দী। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, আচ্ছা করো প্রশ্ন। সিগারেট একটা শেষ হতে না হতেই আরেকটা জ্বালিয়ে নিল রাসেল। অর্ধেক খাওয়া সিগারেটটা কাব্যর ঠোঁটে ঢুকিয়ে দিল এবং নতুনটা নিজের ঠোঁটে ঢুকিয়ে নিল। কাব্য রাসেলের এমন আচরণ দেখে প্রচণ্ড রেগে গেল। এখন হাত খোলা থাকলে নিশ্চয়ই রাসেলের গালে একটা চর বসিয়ে দিত, কিন্তু সে নিরুপায় এখন, তাই মুখ বুজে চুপ করে রইল। তারপর রাসেল নতুন সিগারেটটা টানতে টানতে প্রশ্ন করলো, ওহ হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি আমার সম্পর্কে কি কি জানেন? কাব্য অন্যদিক মাথা ঘুরিয়ে নিয়ে বলল, তুমি নুসরাতের প্রথম হাজবেন্ড। তোমরা লুকিয়ে বিয়ে করেছো এবং এই বিষয়টা সবার থেকে গোপন রেখেছো। আমার সাথে নুসরাতের বিয়ে হবার কয়েক মাস পর তুমি নিজেই আমার সাথে দেখা করে তোমাদের বিষয়টা জানিয়েছিলে এবং তুমি আমাকে বলেছো নুসরাতকে ডিভোর্স দিতে। আর তোমার সাথে যে আমার কথা হয়েছে বা তোমাদের বিষয়ে আমি জানি, এটা নুসরাত যেন কখনো জানতে না পারে। এটাই তো তোমার পরিচয় এবং তোমার সম্পর্কে আমি এতটুকুই জানি। আর আমি এই বিষয়টা কাউকে বলিনি। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু একটা কথা আপনি রাখেননি। কোনটা? নুসরাতকে ডিভোর্স দিতে বলেছিলাম, আপনি সেটা করেননি। রাসেল ভ্রু কুঁচকে বলল, আমার স্ত্রীকে আমি ডিভোর্স দিব কি দেব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কাব্য সাহেব, আপনি ভুলে যাচ্ছেন নুসরাত আইন অনুযায়ী আমার স্ত্রী। হ্যাঁ, নুসরাত আইন অনুযায়ী আমারও স্ত্রী। ভাই, আমি নুসরাতকে ভীষণ ভালোবাসি এবং নুসরাতও আমাকে ভালোবাসে। এখন ভালোবাসে কিনা সঠিক জানি না, তবে ওকে ছাড়া আমার জীবনটা মূল্যহীন। রাসেল, তুমি আমাকে তোমাদের বিষয়টা জানিয়েছো বিয়ের কয়েক মাস পর। আমিও এই কয়েক মাসে নুসরাতকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কিন্তু কি করব বলো, পচা শামুকে তো পা কেটেই ফেলেছি। চাইলেই তো আর সেই দাগ মোছা যায় না। তাই ওকে ডিভোর্স দেওয়া আমার পক্ষে সম্ভব না। ভাই, আপনি একটু আমার বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমার আর কিছু বুঝতে হবে না। তুমি আমার হাতের বাঁধনটা খুলে দাও।
আমি নুসরাতের সাথে দেখা করতে যাব হাসপাতালে। আচ্ছা, আপনি নুসরাতকে ওর বাবার বাড়ি দিয়ে আসলেন কেন? তোমাকে আর ওকে এক রিকশায় সেদিন দেখে সহ্য করতে পারিনি তাই। তাহলে তাহলে কি? না, কিছু না। এবার বাঁধন খুলে দাও। তারপর রাসেল কাব্যর হাতের বাঁধন খুলে দিল। কাব্য চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তখন রাসেলের ঘাড়ে হাত রেখে বলল, রাসেল, তুমি যতটুকু নুসরাতকে ভালোবাসো, আমিও হয়তো তার কোনো অংশে কম ভালোবাসিনি তাকে। কিন্তু আজ যে কাজটা তুমি করলে আমার সাথে, এটা মোটেও ভালো করনি। কথাটা বলে কাব্য রুম থেকে বের হবার জন্য দরজার দিকে এগিয়ে গেল। পিছন থেকে রাসেল ডাক দিয়ে বলল, ভাই, একটা কথা শোনেন। কাব্য পিছন ফিরে জিজ্ঞেস করলো, বলো। আপনি কি জানেন নুসরাত কেন আত্মহত্যা করতে চেয়েছিল? না, আমাদের বিয়ের পর একটা গোপন ভিডিও ছিল। সেটা আমি নুসরাতকে দেখিয়ে বলেছিলাম আপনাকে ভিডিওটা দেব। এটা নুসরাত সহ্য করতে পারেনি, তাই আত্মহত্যা করতে চেয়েছিল। আসলে নুসরাত তো জানে না যে আপনার আমার সাথে যোগাযোগ আছে বা আপনি আমাদের সম্পর্কে জানেন। ও ভয় পেয়েছিল যে আপনি ওই ভিডিওটা দেখলে জানাজানি হয়ে যাবে এবং নুসরাতকে আর ওর বাবাকে চরম অপমান হতে হবে। তাই দিশেহারা হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। কিন্তু ভাই, বিশ্বাস করেন, আমি এগুলো করতে চাইনি। ভিডিওটা আপনাকে দিতামও না। আমি শুধু নুসরাতকে ভয় দেখিয়েছিলাম, কারণ সে যেন আপনাকে ডিভোর্স দিয়ে দেয়। আপনি তো ডিভোর্স দেননি, তাই ওকে দিয়ে দেওয়াতে চেয়েছিলাম। আসলে ভাই, আমি ওকে ভীষণ ভালোবাসি এবং ওর পাশে অন্য পুরুষকে কখনো মেনে নিতে পারছিলাম না, তাই এমনটা করেছিলাম। আপনি এখন নুসরাতের কাছেই যাচ্ছেন, ওকে একটু বলে দিয়েন পারলে যেন আমাকে ক্ষমা করে দেয়। রাসেল কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে অন্য রুমের দিকে এগিয়ে গেলে কাব্য কথাগুলো চুপচাপ দাঁড়িয়ে শুনল, কোনো কথা বলেনি। রাসেল অন্য রুমের দিকে এগিয়ে যাবার পর কাব্য সেখান থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। কাব্য যে নুসরাতকে কম ভালোবাসে তা নয়, প্রচণ্ড ভালোবাসে। আর এই ভালোবাসাটা তৈরি হয়েছিল ওদের বিষয়ে জানার আগের কয়েক মাসে। এখন কাব্য হাসপাতাল এসে নুসরাতের পাশে মাথা নিচু করে চুপ করে বসে আছে। জাফর মিয়া কাব্যকে দেখে একটু খুশি হলেন। ওদিকে রাসেল বুঝে নিয়েছে তার ভালোবাসা সে হারিয়ে ফেলেছে চিরদিনের জন্য। আর কখনো সেই নিঃস্বার্থ ভালোবাসা সে ফিরে পাবে না এবং নুসরাতের সামনে যেন আর কখনো না যেতে হয় এবং নুসরাত আর কাব্যর পথের কাঁটা যেন আর না হতে হয়, সেই ব্যবস্থা করবে বলে ভাবছে। পুরা এক প্যাকেট সিগারেট সবগুলো খেয়ে শেষ করে ফেলেছে। তারপর কোথা থেকে একটা দড়ি এনে লম্বা একটা টুলের উপর দাঁড়িয়ে পাখার সাথে দড়িটা বেঁধে নিল। দড়িটা গলার ভিতর ঢুকিয়েছে মাত্র, আর ঠিক তখনই কাব্য তার সামনে এসে দাঁড়ালো। ধমক দিয়ে রাসেলকে টুলের উপর থেকে নামালো এবং ডান গালের উপর টেনে একটা চর বসিয়ে দিল। রাসেল গালে হাত দিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে পড়ল। কাব্য চরটা মেরে রুম থেকে বেরিয়ে গেল। রাসেল গালে হাত দিয়েই দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর দেখল কাব্য নুসরাতের হাত ধরে রুমে প্রবেশ করলো। তারপর কাব্য নুসরাতকে রাসেলের কাছে দিয়ে বলল, তোমার আমানত তোমার কাছে দিয়ে গেলাম রাসেল। খুব মূল্যবান জিনিস এটা, খুব যত্নে রাখবা, কখনো অবহেলা করবা না। নিজে কষ্ট পেলেও ভালোবাসাকে কষ্ট পেতে দিবা না। আমি নুসরাতকে ভালোবাসি ঠিকই, কিন্তু নুসরাতের মনে আমি নেই, তার মনে বসবাস করছো তুমি। আমিও চাই না নুসরাত কষ্ট পাক, তাই তোমার কাছে দিয়ে গেলাম। ভালো থেকো তোমরা। কথাগুলো বলে কাব্য রুম থেকে বেরিয়ে যাচ্ছে। তখনই পিছন থেকে রাসেল কিছু বলতে যাবে, তার আগেই কাব্য পিছনে না তাকিয়েই বলল, আগামীকালই আমি ডিভোর্স এর কাগজ পাঠিয়ে দেব। কথাটা বলেই রুম থেকে জোর পায়ে হেঁটে বেরিয়ে চলে গেল। তারপর রাসেল এবং নুসরাতের ভালোবাসার নতুন একটি রচনা শুরু হলো। আর কাব্যর জীবনের ভালোবাসার রচনা এখানেই শেষ হয়ে কিছু স্মৃতি হিসেবে রয়ে গেল। জাফর মিয়া সব কিছু জেনেও চুপ করে আছেন। এখনও সে মাঝে মাঝে রাহেলার সঙ্গে দেখা করতে কবরের দিকে ছুটে যান। সমাপ্ত।